হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাডভান্স ফিজিক্স। আজকে আমরা ক্লাস 11-এর ঘর্ষণ অর্থাৎ ফ্রিকশন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ফ্রিকশন চ্যাপ্টারের আজকের প্রথম পার্ট আজকের আলোচনা হবে। আজকের আমরা সাধারণ ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এরপরে নেক্সট ক্লাসে আমরা এর বিষয় যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো আলোচনা করব। তা প্রথম পার্ট যেটা হচ্ছে সেটা এই ফ্রিকশন সম্পর্কে বিশেষ একটা ধারণা দিতে চলেছি যে ফ্রিকশনটা কি। তো চলো দেরি না করে শুরু করে দিই। তা প্রথমে বলে দিই যে ঘর্ষণটা কি বা ফ্রিকশনটা কি। ফ্রিকশন হচ্ছে এক ধরনের বল, কিন্তু কি বল? বিপরীতমুখী বল। কার বিপরীতমুখী বল? তুমি যে বল কোনো বস্তুর ওপর প্রযুক্ত করবে সেই বলের ঠিক বিপরীতমুখী কাজ করবে ফ্রিকশন বল। সব ক্ষেত্রে ফ্রিকশন বল কাজ করে কি করে না সেটাই আজকের আলোচনা করছি। দেখো, যদি ফ্রিকশনটা না থাকতো বা ঘর্ষণ বলটা পৃথিবীতে না থাকতো, তাহলে যে কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো বলো কেন, কোনো কাজ পৃথিবীর ওপরে ঘটে যাওয়া যে কোনো কাজ করা কিন্তু যেত না। তাই যে কোনো কাজকর্ম করতে গেলে কিন্তু অবশ্যই ফ্রিকশনের প্রয়োজন। যে কোনো বলতে কি বলতে চাইছি, যে কোনো অর্থাৎ এটাও বলা যাচ্ছে যে যে কোনো অর্থাৎ তুমি হাঁটতে গেলেও তোমার ফ্রিকশনের দরকার আছে, ঘর্ষণ বলের দরকার আছে। কিভাবে? যদি ঘর্ষণ বলটা না কাজ করতো, তুমি হাঁটতে যাচ্ছ, হাঁটার সময় পায়ের সঙ্গে পায়ের পাতার সঙ্গে যদি পৃথিবীর মাটির ওপর একটা ঘর্ষণ বল না কাজ করত, তাহলে কিন্তু মানুষ হাঁটতে পারতো না। কিংবা কোনো একটা কাজ, কোনো একটা ঠেলা গাড়িকে মনে করো এক জায়গা থেকে অন্য জায়গায় ঠেলে নিয়ে যাবে। সেই যে ঠেলা গাড়ির চাকাটা যদি ভূমির সঙ্গে ঘর্ষণ না হতো, তাহলে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত না। সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমরা হাঁটার জন্যই যে বলটা কাজ করি না কেন তার বিপরীতমুখী অবশ্যই একটা বল কাজ করতে হবে, না হলে আমরা দাঁড়িয়ে থাকতেও পারতাম না, হাঁটতেও পারতাম না। তাহলে ফ্রিকশনটাই এমন একটি গুরুত্বপূর্ণ পার্ট আমাদের জীবনে যেটা ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না। তা ফ্রিকশনের অনেকগুলো ভাগ আছে বা ঘর্ষণের অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলো আজকে আলোচনা করব। দেখো কি ভাগটা বলা হচ্ছে। প্রথম যেটা বলা হচ্ছে যে ঘর্ষণের দুটি ভাগ আছে। দুটি কঠিন তলের মধ্যে ঘর্ষণ, অর্থাৎ দুটি কঠিন তল বলতে কোনো একটা মাটির ওপরে কোনো একটা বস্তু রাখা আছে, সেই বস্তুটাকে তুমি টেনে নিয়ে আসছো, তাহলে মাটি তো কঠিন, সেই বস্তুটাও যদি কঠিন হয় তাহলে ওদের দুজনের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করবে সেটাই হবে কি কঠিন দুটি তলের মধ্যে ঘর্ষণ। অর্থাৎ এখানে মনে রাখো যে ঘর্ষণ বল কিন্তু যে বলটা প্রযুক্ত করা হচ্ছে সেই বলের বিপরীতমুখী কাজ করবে। মানে এরকমই একটা তলকে ধরে নিতে পারো যে এই একটা তল মাটির ওপরে আছে, মাটির ওপরে দিয়ে রাখা আছে। তুমি যদি এদিকে একে টেনে নিয়ে যাও, তাহলে এইদিকে যে বলটা প্রযুক্ত করছো, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঠিক তার বিপরীত দিকে। কোথায় কাজ করবে? এই তলে দুটি তলে স্পর্শ তলে কিন্তু ঘর্ষণ বল কাজ করবে, সেটা আমরা ছোট হাতের এফ দিয়ে লিখতে পারি। তাহলে এই দিকে বল প্রযুক্ত করছিলাম, পেছনের দিকে ঘর্ষণ বল ক্রিয়া হচ্ছিল। এখান থেকে এটা ক্লিয়ার করে বুঝে নাও যে যাই দিকে বল প্রযুক্ত হবে তার বিপরীতমুখী কিন্তু ঘর্ষণ বল কাজ করবে। ওকে, 2 নম্বর কি বলছে? দুটো ভাগ আছে ঘর্ষণের, একটা ভাগ হয়ে গেল। দ্বিতীয় ভাগটা বলছে যে তরল ও প্রবাহীর স্পর্শতলের ঘর্ষণ। তোমরা বার্নৌলির উপপাদ্য পড়েছো। বার্নৌলির উপপাদ্যতে যে প্রবাহীর যে বেগের কথা বলা হয়েছিল, ক্লাস 9-এ আছে। যদি বুঝতে না পারো তা উপরে দেখো আই বাটনে ক্লিক করো। আই বাটনে ক্লিক করলে তুমি ভিডিওতে চলে যাবে, সেই ভিডিওটা দেখে নিতে পারো যেখানে কি বলা হয়েছিল। তা যাই হোক, এখানে বার্নৌলি উপপাদ্যের কথা যেটা বলছিলাম যে একটা তরল প্রবাহিত হচ্ছে, কোনো একটা পাইপের মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, তাহলে তখন কি হবে? তখন ওই যে তরলকে একটা স্তরে ভাগ করে দাও, প্রত্যেকটা স্তরে। মানে তরল যদি এরকম একটা কোনো পাইপের মধ্য দিয়ে যদি প্রবাহিত হয়, তাহলে আমি যদি বলি এরকম স্তরে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে প্রত্যেকটা স্তরের সঙ্গে প্রত্যেকটা স্তরের কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করে।
সেটার কথা বলা হয়েছে যে তরল ও প্রবাহীর স্পর্শ তলের, যে দুটো তল যদি এক জায়গায় থাকে না স্পর্শ করে থাকে, এই স্পর্শ তলের মধ্যে যে ঘর্ষণ বলটা ক্রিয়া করবে সেই ঘর্ষণ বলটাকে বলা হচ্ছে তরল ও প্রবাহী তলের প্রবাহীর স্পর্শ তলের মধ্যে ঘর্ষণ বল। ওকে, এবারে দেখো দুটি কঠিন তলের মধ্যে ঘর্ষণ বলটা আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কি স্থিত ঘর্ষণ আর চল ঘর্ষণ। স্থিত ঘর্ষণটা কি আর চল ঘর্ষণটা কি এবারে বিস্তারিত আলোচনা করছি। স্থিত ঘর্ষণটা কি? স্থিত ঘর্ষণ হচ্ছে, মনে করো যে কোনো একটা বস্তুকে তুমি একটা ভূমির ওপর রেখেছো, অনুভূমি তলের ওপরে রাখা আছে কোনো একটা বস্তুকে, কোনো একটা বাক্সকে, ভারী বাক্সকে রাখা হয়েছে। তুমি সেই বাক্সটাকে টান দিচ্ছ বল দিয়ে, প্রথমে হালকা করে টান দিলে বাক্সটা কিন্তু সরলো না, আরেকটু জোরে টানলে তাও বাক্সটা সরলো না, আরেকটু জোরে টান দিলে দেখবে হালকা করে সরতে শুরু করেছে। তাহলে কি হলো, একে একে আমি বলের পরিমাণটা বৃদ্ধি করছিলাম। যখন কম বল প্রয়োগ করে টানছিলাম তখন কিন্তু তার কোনো সরণ হয়নি, যখন আরেকটু বেশি বল দিয়ে টানলাম তখনও সরণ হয়নি, তখন যখন আরো বেশি বল দিয়ে টানা শুরু করেছি তখন সবেমাত্র শুরু করেছে সরণ। তাহলে এখানে কি বুঝতে পারলে, যখন সরণ করেছে ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত, সরণ হওয়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত বস্তু এবং ভূমির স্পর্শতলের যে ঘর্ষণ বল কাজ করছিল সেই ঘর্ষণ বলটা হবে স্থিত ঘর্ষণ। সেই ঘর্ষণ বলটাকে বলবো কি স্থিত ঘর্ষণ। বোঝা গেল? আচ্ছা, এবার চলে এসো চল ঘর্ষণ। চল ঘর্ষণটা কি, ওর ঠিক পরে যেখান থেকে স্থিত ঘর্ষণ শেষ হয়েছে তার ঠিক পর থেকে চল ঘর্ষণ শুরু হবে। কিভাবে? তুমি বস্তুটাকে যে টানছিলে, যেই মুহূর্তে বস্তুটার সরণ শুরু হলো, যে বল দ্বারা তুমি টানছিলে, যে বল দিয়ে টানার ফলে বস্তুটার সরণ শুরু হলো সবেমাত্র, তারপর থেকে বস্তুটাকে ওই একই বল দিয়ে টানতে পারো বা তার থেকে বেশি বল দিয়ে টানলে আর একটু তাড়াতাড়ি সরণ হবে, তাড়াতাড়ি যাবে বস্তুটা। তারপর থেকে কি হবে, বস্তুটা চলতে শুরু করবে, তখনও কি ঘর্ষণ বল শেষ হয়ে গেছে? ঘর্ষণ বল কি তখন কাজ করছে না? হ্যাঁ, অবশ্যই তখন ঘর্ষণ বল কাজ করছে। তখন যে ঘর্ষণ বলটা কাজ করবে স্পর্শক বরাবর, মানে বস্তু এবং ভূমির স্পর্শতল বরাবর, তখন যে ঘর্ষণ বলটা কাজ করবে সেই ঘর্ষণ বলটাকে বলা হবে চল ঘর্ষণ। মানে অর্থাৎ এরকমই হলো যে তুমি যখন কোনো বস্তুকে প্রথম অবস্থায় ভূমির ওখানে আঁচ রাখা আছে, তুমি টানছিলে সরলো না, যায়নি, আরেকটু জোরে টানলে সরলো না, আরেকটু জোরে টানলে সরলো না, যতক্ষণ ধরে তুমি টানছিলে না সরলো ততক্ষণ পর্যন্ত এই ভূমির আর এই বস্তুর ওপরে, এই তলের ওপরে, মানে দুজনের সংযোগ যে তলটা আছে সেই তলের ওপরে কিন্তু স্থিত ঘর্ষণ বল কাজ করছিল। এবারে টানতে টানতে খুব জোরে টান দিয়েছো, খুব জোরে টান দেওয়ার পরে কি হয়েছে, সরণ হয়ে গেছে, চলতে শুরু করলো যখন, তখনও একটা ঘর্ষণ বল কাজ করে, তখন তাদের মাঝে এই মাঝখানে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটাকে বলা হবে চল ঘর্ষণ। অর্থাৎ চলন শুরু হয়েছে যখন, তখন যে ঘর্ষণ বলটা কাজ করেছে তখন হচ্ছে সেটাকে বলা হবে চল ঘর্ষণ বল। এবার এই চল ঘর্ষণ বল মানে চলতি অবস্থায়, চলতি অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করছে সেই ঘর্ষণ বলটাকে দুটি ভাগে ভাগ করা যায়। আবার সেটা কি কি বলছে, বিসর্প ঘর্ষণ, ইংলিশে যেটাকে বলা হবে দেখো স্লাইডিং ফ্রিকশন, আর একটা বলছে আবর্ত ঘর্ষণ অর্থাৎ রোলিং ফ্রিকশন। এগুলো প্রত্যেকটা ইংলিশের টার্মগুলো বলে দিচ্ছি, যেমন চল ঘর্ষণের কাইনেটিক ফ্রিকশন আর স্থিত ঘর্ষণের স্ট্যাটিক ফ্রিকশন। এইগুলো একটু দেখে নেবে ইংলিশের টার্মগুলো, কেননা গ্র্যাজুয়েশনের উঠলে তোমার গ্র্যাজুয়েশনের ম্যাক্সিমামটাই তোমার ইংলিশে সব কিছু, ম্যাক্সিমাম নয় পুরোটাই ইংলিশে করতে হবে। তাহলে এখন থেকে এই টার্মগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো, তাহলে পরবর্তীকালে সুবিধা হবে। এখন থেকে যদি না মনে রাখতে চাও পরবর্তীকালে প্রচুর সমস্যা হবে। তার জন্য এখন থেকে তোমরা এটা অভ্যাসে পরিণত করে নাও যে বাংলা লেখার পাশাপাশি যে ইংলিশ টার্মগুলো আছে সেই ইংলিশ টার্মগুলো মানে আয়ত্ত করে রাখতে, বেশি কিছু না হলে অল্প অল্প করে আয়ত্ত করে রাখার চেষ্টা করো, পরবর্তীকালে তোমাদের হয়ে যাবে, ও এমনি এমনি চলে আসবে। ঠিক আছে, এখানে বলছে বিসর্প ঘর্ষণ। এই বিসর্প ঘর্ষণ আর আবর্ত ঘর্ষণটা, এটা আমাদের পৃথিবীতে ম্যাক্সিমাম জায়গায় এই দুটি ঘর্ষণ বল দেখতে পাওয়া যায়। বিসর্প ঘর্ষণটা কি, বিসর্প ঘর্ষণ হচ্ছে চলনের সময়, মানে কোনো বস্তু যখন চলছে, চলছে বলতে এরকমই চলছে, গড়িয়ে না, যেমন গাড়ির চাকা গড়িয়ে গড়িয়ে যায়, অবশ্যই ঘর্ষণ বল কাজ করে,
কিন্তু আমি গড়িয়ের কথা না বলে আমি যদি বলি কোনো একটা বস্তুকে টেনে নিয়ে আসছো, মানে কি পিছলে চলে আসছে, তো পিছলে মানে ভরকে চলে আসছে, এই পিছলে চলে আসার সঙ্গে সঙ্গে সময় তখন ওদের দুজনে যে স্পর্শতল আছে, স্পর্শতলের ওপর একটা ঘর্ষণ বল কাজ করে। সবসময় বলছি তো যে কোনো বস্তুকে এক জায়গাতে অন্য জায়গায় নিয়ে গেলে ঘর্ষণ বল কাজ করবে। তা পিছলে নিয়ে যাও বা গড়িয়ে নিয়ে যায়, যাই নিয়ে যায় না কেন, অবশ্যই সে ঘর্ষণ বলটা কাজ করবেই। যদি পিছলে নিয়ে আসা হয় তাদের স্পর্শতলে যে ঘর্ষণ বলটা কাজ করবে, মানে আমি যদি এদিকে টেনে নিয়ে আসি তাহলে ঘর্ষণ বলটা ওদিকের দিকে কাজ করবে। অর্থাৎ এটা এরকমই হলো যে যখন কোনো বস্তুকে টান দেওয়া হয়, স্লিপ খেয়ে চলে আসে, কিন্তু তাও একটা টান মনে হয় না যে পেছন থেকে মনে হয় যেন কেউ একজন টানছে, কেউ একজন টানছে। হ্যাঁ, কে টানছে? ভূতে তো টানছে না, তাহলে কে টানছে? অবশ্যই এখানে ওই যে পেছনের দিকে যে বিপর্শ ঘর্ষণ বলটা আছে, সেই বিপর্শ ঘর্ষণ বলটাই কিন্তু তোমাকে পেছন দিকে টানছে। ওই জন্য তোমাকে কোনো বস্তুকে টেনে নিয়ে আসতে কষ্ট হয়, একটু বল বেশি প্রযুক্ত করতে হয়। তাহলে বিপর্শ ঘর্ষণ বলটা বা স্লাইডিং ফ্রিকশনটা হয়ে গেল এটা। আর আবর্তটা ঠিক কি? আবর্তটা হচ্ছে ঘুরে ঘুরে যাবে, গাড়ির চাকা যে ঘুরে ঘুরে যাচ্ছে এক জায়গা থেকে গড়িয়ে গড়িয়ে পাক খেতে খেতে যাচ্ছে, তখন যে ভূমির সঙ্গে চাকার একটা ঘর্ষণ কাজ করে, সেই ঘর্ষণ বলটাকে বলা হবে আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। তো এবারে চলে এসো স্থিত ঘর্ষণ এবং সীমাস্থ ঘর্ষণ। স্থিত ঘর্ষণ এবং সীমাস্থ ঘর্ষণটা অলরেডি বলে দেওয়া হয়েছে। স্থিত ঘর্ষণটার একটু সূত্রগুলো আমরা দেখব, সেখান থেকে কোন কোন সমীকরণগুলো আমরা প্রকাশ করতে পারি সেগুলো একটু দেখতে হবে। মনে করো একটা অনুভূমিক তলের ওপর, এটা একটা অনুভূমিক তল, এই অনুভূমিক তলের ওপর কোনো একটা বস্তুকে রাখা আছে, কোনো একটা বস্তুকে রাখা আছে। তাহলে এই বস্তুটার ভর যদি এম হয় তখন এই বস্তুটার ওজন কোন দিকে কাজ করবে? অবশ্যই আমরা জানি যে নিচের দিকে কাজ করবে, বস্তুটির ওজন mg নিচের দিকে কাজ করবে। নিউটনের থার্ড লতে কি বলা ছিল? প্রত্যেক বলের সমান এবং বিপরীত একটা বল থাকতে হবে, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া থাকতে হবে। তাই এখানেও ঠিক একই রকম, যখন এমজিটা নিচের দিকে একটা বল প্রযুক্ত করা হয়েছে বস্তুর ওজন, তখন ভূমিও ঠিক বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল দেবে, যেটা কিনা উপরের দিকে কাজ করবে, যেটা আমরা আর বলে লিখে রাখতে পারি। অর্থাৎ এমজিটা হলো বস্তুর ওজন, যেটা কিনা ভূমির নিচের দিকে লম্বভাবে, ভূমির তলের উপর লম্বভাবে কাজ করছে। আর ঠিক তার বিপরীতমুখী ওই ভূমি একটা প্রতিক্রিয়া বল দেবে, সেটা হচ্ছে আমরা আর লিখেছি, যেটা আমরা বলতে পারি লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে আরটা কি হবে? আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, আর এমজিটা ওজন। এটা তো এতক্ষণ কি হলো, যে বস্তুটা স্থির অবস্থায় বসানো আছে, বসানো অবস্থায় এই দুটি বল কাজ করবে। এবারে হঠাৎ করে মনে করো তুমি চলে এসছো, এসে এটাকে টানতে শুরু করেছো, কি অনুভূমিক তলের সঙ্গে সমান্তরাল ভাবে টানছো, মানে ক্যাচা ভাবে না টেনে সমান্তরাল ভাবে টানা শুরু করেছো, মানে এইভাবে তুমি বলটা প্রযুক্ত করছো। কত বল প্রযুক্ত করছো? এ বল দিয়ে টানতে শুরু করেছো, এটা টেবিলের উপর বসানো ছিল মনে করো, টানতে শুরু করেছো। তা যখনই তুমি এ বল দিয়ে টানা শুরু করবে, তখন ভূমির সঙ্গে যে লেগে থাকা তলটি মানে স্পর্শতলের উপর একটা ঘর্ষণ বল কাজ করবে। ঘর্ষণ বলটা কিভাবে থাকে দেখো, আমরা আপাত দৃষ্টিতে দেখলে কি মনে হয় যে টেবিলটা সমতল, কি সুন্দর সমতল আছে, কিন্তু যদি ওটা উন্নত মানের যদি মাইক্রোস্কোপ বা কোনো রকম যন্ত্র দিয়ে যদি কিছু দেখা হয়, তাহলে দেখবো যে ওই তলটা এরকম খাঁজ কাটা কাটা আছে। তার ওপর যেটা বসানো আছে, যে বস্তুটা বসানো আছে, তার নিচের তলটাও মনে হবে আপাত দৃষ্টিতে একদম প্লেন, কিন্তু তারও ওরকম মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে তারও এরকম মনে হবে এরকম আছে। এইবারে দেখো এই বস্তুটা যদি এরকম ভাবে থাকে আর এইটা যদি এরকম ভাবে তল হয় আপাত দৃষ্টিতে, কিন্তু আপাত দৃষ্টিতে না হলেও তুমি এবড়ো খেবড়ো মাটির ওপর থেকে কোনো কিছু নিয়ে যেতে এলে কষ্ট হয়। কেন কষ্ট হয়? আমরা সেটা দেখতে পাই বলে ওই এবড়ো খেবড়ো মাটি আছে, তার সঙ্গে ওটা ঘর্ষণ বেশি হচ্ছে, ওই জন্য কষ্ট হচ্ছে বেশি। কিন্তু এখানে তো বোঝা যায় না যে এটা প্লেন মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই প্লেন মনে হবে, কিন্তু সেটা থাকে না, বাস্তবে সেটা থাকে না। সেটা হালকা হলেও মাইক্রোস্কোপের সাহায্যে যদি আমরা দেখি, তাহলে এইরকম খাঁজ কাটা কাটা থাকে। সেখান থেকে নিয়ে যেতে গেলে অবশ্যই খাঁচে খাঁচে পড়ে গেলে তো তার একটা ঘর্ষণ বল কাজ, প্লেন বলে মনে হয় কিন্তু আদৌ প্লেন বলে থাকে না সেরকম কিছু। তা যাই হোক, এই হচ্ছে তোমার এমজি নিচের দিকে কাজ করছে, আর হচ্ছে ওপরের দিকে কাজ করছে।
এবারে দেখো এফ বল দিয়ে টানার ফলে তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, পেছনের দিকে। এই দিকে ঘর্ষণ বলটা আমরা যেটা এফ বলে প্রকাশ করলাম, এফ এফ বলে প্রকাশ করলাম। এবারে তুমি টানছো টানছো বস্তুটা সরছে না, খুব বল দিয়ে টান না টানলেও আস্তে আস্তে টানছো, বস্তুটা সরছে না, ঠিক আছে, বস্তুটা সরছে না। যতক্ষণ সরছে না আর একটু বেশি টানলো, আর একটু বেশি টানো, তারপর দেখবি এমন এক সময় টানলে বল দিয়ে টানলে কি হবে, সেটা সরতে শুরু করলো। যখন সরতে শুরু করলো ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত এইদিকে ফ্রিকশন কত এফ বল কাজ করছিল, তখন যে সূত্রটা লেখা হচ্ছে, যখন চলতে শুরু করেনি তার আগের মুহূর্ত কিন্তু বলছি বারবার, তখন যে সূত্রটা বলছে যে এই যে ঘর্ষণ বলটা কাজ করছে, ঘর্ষণ বলটা কাজ করছিল, এই ঘর্ষণ বলটা হবে এই লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ এফ, এটা যদি এফ এস বলা হয় তাহলে এফ এস ইজ প্রপোর্শনাল টু হয়ে যাবে কত, আর এফ এস ইজ প্রপোর্শনাল টু হবে আর। এবার এই সমানুপাতিক প্রপোর্শনালটা তুলতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, সেটা আমরা তো জানি সবাই, কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। সেই কনস্ট্যান্টটাকে আমি যদি বলি এখানে মিউ এস দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে এটা এফ এস ইজুক্যাল টু মিউ এস বাই আর, মিউ এস ইন্টু আর, তাহলে মিউ এস ইজুক্যাল টু কত হবে, মিউ এস ইজুক্যাল টু এফ এস বাই আর। এফ এসটা কি হলো, যখন বস্তুটা চলছে না মানে সরণ হচ্ছে না, ঠিক তার আগে যে ঘর্ষণ বলটা কাজ করছিল সেই ঘর্ষণ বল, আরটা হচ্ছে কি লম্ব প্রতিক্রিয়া বল। মিউটা কি, মিউটার নাম হচ্ছে ধ্রুবক, কিন্তু ধ্রুবকটাকে ধ্রুবক না বলে আমরা একটা নাম দিয়েছি, আমরা না, বিজ্ঞানীরা নাম দিয়েছি এই মিউটার নাম হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, কিন্তু এটা আমরা পড়ছি কি স্থিত ঘর্ষণ। তাহলে স্থিত ঘর্ষণের জন্য আমরা যে ঘর্ষণ গুণাঙ্কটা পেয়েছি সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমরা এটা লিখতে পারি যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, এইটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্কর বেশ ফর্মুলাটা চলে এলো। এটা মনে রাখবে, অঙ্কর জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্কের জন্য, এই সমীকরণটা মনে রাখতে হবে। মিউ এস ইকুয়াল টু এফ এস বাই আর। মিউ এসটা কি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, এফ এস হচ্ছে যখন স্থির অবস্থায় আছে তখন যে ফ্রিকশন বলটা কাজ করছিল তখন সেই ফ্রিকশন বলটা হচ্ছে এফ এস, আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। এবারে চলে এসো সীমাস্থ ঘর্ষণ বল। এই সীমাস্থ ঘর্ষণ বলটা কি সেটা দেখো, তুমি টানছিলে টানছিলে টানছিলে, আর একটু বলের জোরে টানছিলে, জোরে টানতে টানতে যেই অবস্থা থেকে সরণ সবে শুরু হয়েছে, যেই অবস্থা থেকে সরণ সবে শুরু হয়েছে ঠিক তার আগের মুহূর্তে একটা ঘর্ষণ বল কাজ করছিল, সেটা কিন্তু সর্বোচ্চ ঘর্ষণ বল ছিল, মানে ওই ঘর্ষণ বলটা টেনে ধরে রেখেছে, তার থেকেও জোরে তুমি টান দিয়েছো, তখন আর সে সহ্য করতে পারেনি, ঘর্ষণ বলটা কমতে বাধ্য হয়েছে, কমতে বাধ্য হয়েছে। তখন সেই যে ঘর্ষণ বলটা কাজ করছিল চলন শুরু হওয়ার আগে বা সরণ শুরু হওয়ার আগের মুহূর্তে ঘর্ষণ বলটা, সেই ঘর্ষণ বলটাকে বলা হবে সীমাস্থ ঘর্ষণ বল। আর এই সীমাস্থ ঘর্ষণ বলটার থেকে বেশি বল দিয়ে যদি আমরা টানা শুরু করি তবেই কিন্তু একটা বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরতে শুরু করে। একটা বাচ্চা ছেলেকে যদি বলা হয় 10 কিলো একটা জিনিসকে সরিয়ে নিয়ে আসতে, সে গিয়ে পারবে না। কেন সে পারবে না? কারণ ওখানে যে ফ্রিকশন বলটা কাজ করছে সেই বাচ্চা ছেলেটার পক্ষে সম্ভব নয় ওই ফ্রিকশন বলের বিরুদ্ধে বল প্রয়োগ করে সেখান থেকে সরিয়ে নিয়ে আসতে। কিন্তু বড়দের যদি বলা হয় অনায়াসে টেনে নিয়ে চলে আসবে। কেন? ফ্রিকশন বলের থেকে বেশি বল প্রযুক্ত করছে বলেই সে সেখান থেকে টেনে নিয়ে আসতে পারছে। তাহলে ওই যে ম্যাক্সিমাম যে পজিশন থেকে বলটা প্রয়োগ করলে টেনে নিয়ে আসতে পারছে তার আগের মুহূর্তে যে ফ্রিকশন বলটা কাজ করবে সেই ফ্রিকশন বলটাকে বলা হবে সীমাস্থ ঘর্ষণ বল। তো এবারে চলে এসো চলো ঘর্ষণটা কি। স্থিত ঘর্ষণটা পড়ে নিয়েছি আমরা, অলরেডি দেখে নিলাম কি তার ব্যাপার। এবার চলো ঘর্ষণ, চলো ঘর্ষণে সেই ছবিটা আমি রেখে দিয়েছি, একই ছবি যেহেতু হবে সেই ছবিটা রেখে দিয়েছি, কিন্তু তার ভাষাটা শুধু একটু চেঞ্জ হবে। এখানে যেমন লম্ব প্রতিক্রিয়া বল এমজি ওজন কাজ করছিল, এরা একে অপরকে কি হয় প্রতিমিত করবে, অলরেডি তুমি জানো একে অপরকে প্রতিমিত করবে, যখন স্থির অবস্থা থাকবে তখন একে অপরকে প্রতিমিত করবে, মানে সমান এবং বিপরীত বল। আচ্ছা, এফটা এবারে বল প্রযুক্ত হচ্ছে, বাহ্যিক একটা বল প্রযুক্ত করা হচ্ছে, এবারে এটা চলতে শুরু করেছে, মানে স্থিত ঘর্ষণ যখন তখন চলার আগের মুহূর্তটা হয়েছিল, এবার চলো ঘর্ষণ হচ্ছে মানে কি
এবারে বস্তুটা চলতে শুরু করেছে। চলতে শুরু করাতে এখানে যে ঘর্ষণ বলটা কাজ করছিল সেটা আমরা এফ কে বলে প্রকাশ করো, মনে করো এফ কে। কেন চলো ঘর্ষণ, যে কাইনেটিক ফ্রিকশন যেটা বলা হয়েছিল ওই জন্য এফ কে বলা হয়েছে, বা স্ট্যাটিক ফ্রিকশনটা এফ এস বলা হয়েছিল। এখানে কাইনেটিক ফ্রিকশন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এফ কে দ্বারা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এই বস্তুটা চলছে। এই বস্তুটা চলার সময় একটা সূত্র মেনটেন করবে, যেটা আগের সূত্রটা ছিল ঠিক তার মতোই একই রকম সূত্র, যে এই যে ফ্রিকশন বলটা কাজ করছে এফ কে ইজ প্রপোর্শনাল টু হয়ে যাবে লম্ব প্রতিক্রিয়া বল আর। এখানে সমানুপাতি চিহ্নটা তুলতে গিয়ে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এফ কে ইজ ইকুয়াল টু মিউ বলে জানতাম আমরা, এখানে মিউ কে দেবো, ঠিক আছে, মিউ কে দিলাম, মিউ কে ইন্টু আর। এই মিউ কেটার নাম কি, চল ঘর্ষণ গুণাঙ্ক। মিউটার নাম হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক। মিউ কে হলো অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে দ্বারা। তাহলে মিউ কে ইজ ইকুয়াল টু এফ কে বাই আর। এই সমীকরণটাও ইম্পর্টেন্ট ফর ম্যাথের জন্য, ম্যাথের জন্য এই সমীকরণটা ইম্পর্টেন্ট। এখান থেকে একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায় যে চল ঘর্ষণ আর স্থিত ঘর্ষণে একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়। কিভাবে রিপ্রেজেন্ট করা যাচ্ছে সেটা একটু ভালো করে দেখো, খুব দারুণ একটা জিনিস গ্রাফিক্যালি আমরা প্রেজেন্ট করব। এদিকে দেওয়া হয়েছে প্রযুক্ত বল আর এদিকে দেওয়া হয়েছে ঘর্ষণ বল, মানে পরস্পর বিপরীতমুখী যেটা সেটা দুটো দিকে দেওয়া হয়েছে। এটা হয়েছে মূল বিন্দু। কি হয়েছে দেখো এবার এখানটায়, যখন বস্তুটা স্থির অবস্থায় ছিল তুমি তাকে টানতে শুরু করেছো, তাহলে প্রযুক্ত বল একে 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 বাড়াও, মানে প্রথমে টানলে আসলো না, তাহলে তার থেকে একটু একটু করে প্রযুক্ত বল বৃদ্ধি করো। সঙ্গে সঙ্গে যত প্রযুক্ত তুমি বল বৃদ্ধি করবে তত ঘর্ষণ বল কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে প্রযুক্ত ওই অবস্থায় প্রযুক্ত বল কিন্তু ঘর্ষণ বলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এটাও যদি বৃদ্ধি পায় ওটাও বৃদ্ধি পাবে। তখন তো আমাদের গ্রাফটা কিরকম হবে, এইভাবে চলতে থাকবে গ্রাফটা, বললো প্রযুক্ত বলও বৃদ্ধি পাচ্ছে, ঘর্ষণ বলও বৃদ্ধি পাচ্ছে, বলও বৃদ্ধি পাচ্ছে, ঘর্ষণ বলও বৃদ্ধি পাচ্ছে। এবারে এই সিচুয়েশনে মনে করো তোমার প্রযুক্ত বলটা অনেক হাই করে ফেলেছে, মানে অনেক বেশি বল প্রযুক্ত করেছো, তখন আর এই ঘর্ষণ বলটা পেছনের দিকে টানছিল, তখন আর সে তোমাকে আটকে রাখতে পারছে না, তখন কি হবে, নিজেকে হাল ছাড়তে বাধ্য হবে, তখন আর ঘর্ষণ বলটা থেকে প্রযুক্ত বলটা বেশি হয়ে যাবে। যখনই প্রযুক্ত বলটা বেশি হয়ে যাবে তখন ঘর্ষণ বলটা কিছুক্ষণের জন্য, হঠাৎ টানটা কিছুক্ষণের জন্য, ও যখন বেশি ছিল কিছুক্ষণের জন্য ডাউন হয়ে যাবে, কিছুক্ষণের জন্য ডাউন হয়ে যাবে। ডাউন হয়ে যাওয়ার পরে তুমি বল প্রযুক্ত করে আছো, তারপর তোমার বলটা কি হবে, তোমার বল আর বেশি প্রয়োগ করার দরকার নেই। তুমি হাই করে যখন ওকে শুরু করার মুহূর্তে একটু বেশি বল প্রযুক্ত করতে হবে। কোনো একটা বস্তুকে যখন এই জায়গায় বসে আছে যখন তাকে সরাতে হয় একটু বেশি বল প্রযুক্ত করে দিলে, তারপর যখন চলতে শুরু করে তখন কিন্তু আর অত বল প্রযুক্ত করতে হয় না, তখন তার থেকেও কম বল প্রযুক্ত করলেও সে চলতে শুরু করে। যখন একবার শুরু হয়ে যায়, চলন শুরু হয়ে যায়, তখন ঠিক এই জিনিসটা হয়। তুমি চলছো, বল প্রযুক্ত করছো, হাই হয়ে গেছে, সবে মাত্র বস্তু শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে একে একে কি হবে, বস্তুর ঘর্ষণ বলটা কমতে থাকবে, আর সঙ্গে সঙ্গে এটা তো বাড়ছে, এটা তো কন্টিনিউ বেড়ে যাচ্ছে, আর একে একে কি হবে, প্রযুক্ত বল বাড়ছে, মানে বাড়ছে তুলনামূলকভাবে কম বাড়ছে, বাড়তে 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 এমন সময় হয়ে যাবে প্রযুক্ত বলটা স্টেবল হয়ে যাবে, মানে প্রযুক্ত বল একই প্রযুক্ত বলের দিয়ে টানছো, প্রযুক্ত বল না বাড়াচ্ছ না কমাচ্ছ, প্রযুক্ত বল দিয়ে টানতে শুরু করেছো, একই গতিবেগে তখন বস্তুটা এগিয়ে যাবে। এই জিনিসটা এখানে হয়, প্রথমে হাই হয়ে যায়, তারপরে যখন চলতে শুরু করে একটু ফ্রিকশন লো হয়ে যায়, তারপরে ফ্রিকশন আর বাড়ে না, ফ্রিকশন একই থাকে, তুমি বলটাকে একই মনের বল দিয়ে তুমি টানতে 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 নিয়ে চলে যাও। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হলো। খুব ইন্টারেস্টিং এটা গ্রাফিক্যাল জিনিসটা, যে বস্তুকে টানলে কি রকম ভাবে গতিশীল হয়। হ্যাঁ, তোমরা বাস্তব জীবনে লক্ষ্য করবে কোনো বস্তুকে টানার সময় কি হয়, যে কোনো বস্তুকে টানছো, আসছে না, জোরে টান দাও, যখন এসে চলতে শুরু করলো আর অত জোরে না টানলেও চলবে, আস্তে আস্তে হালকাভাবে বল প্রয়োগ করে টানলে সে এগিয়ে যাবে। আরো একটা কথা এখানে বলে দিই, এই যে চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে ইজ ইকুয়াল টু এফ কে বাই আর।
এই মিউকের এককটা কি হবে? মিউকের একক দেখো, ওপরেও বল নিচেও বল, এটা ফ্রিকশনাল বল, এটা লম্ব প্রতিক্রিয়া বল, দুটি বল, তাহলে এককটা কি হবে? বলের একক বাই বলের একক, মানে সমান রাশি দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করা হয়, ও মানে সমান রাশির অনুপাত যদি থাকে, তাহলে তার একক কি হয়? একক থাকে না, এককহীন রাশি। আর এটা মাত্রাহীন রাশি হবে। তাহলে এককহীন এবং এটা মাত্রাহীন। হ্যাঁ, চল ঘর্ষণ গুণাঙ্ক যদি এককহীন এবং মাত্রাহীন হয়, তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক একই, এককহীন এবং মাত্রাহীন রাশি। তো আজকের আমরা এ পর্যন্ত আলোচনা করলাম যে ঘর্ষণের একদম জেনারেল ফর্মুলাগুলো, যেগুলো সাধারণ বাস্তব জীবনে আমাদের কতটা প্রয়োজন হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে কিন্তু আমরা ঘর্ষণের ওপরে থিওরি আলোচনা করব, যে থিওরিগুলো আছে, আবার অঙ্ক আছে, এখানে অনেক অঙ্কগুলো কিছু কিছু আলোচনা করা হবে। আজকের এ পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। তো হ্যাভ এ নাইস ডে।